তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি ব্লাড ডায়মন্ড নামের এক মারাত্মক মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সলেমান নামের গরিব এক ছেলে যুদ্ধ বিধ্বস্তদের সিয়েরা খুঁজে পায় পৃথিবীর সব থেকে বড় হীরের টুকরো, আর সেটাকে নিজের করার জন্য গোটা পৃথিবীর মানুষেরা তার পিছনে নেমে পড়ে আর শুরু করে মারাত্মক এক যুদ্ধ। তো শেষ পর্যন্ত এই হীরের মালিক কে হয়েছিল তা জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মুভির শুরুতেই দেখা যায় আফ্রিকার সিয়েরা এক দৃশ্য, যেখানে সলেমান ভান্ডি নামের একজন জেলে তার পরিবার নিয়ে সুখে দিন কাটাচ্ছিল, আর সলেমান তার ছেলেকে স্কুলে পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখে। আর এর জন্যই সে প্রতিদিন সকালে উঠে তার ছেলেকে ঘুম থেকে তুলে নৌকায় করে নদী পার করিয়ে স্কুলে দিয়ে আসতো। আর এমনই একদিন তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় সলেমান দেখতে পায় সিয়েরা বিদ্রোহ গ্রুপের বাহিনীরা তাদের গ্রাম শেষ করে দিতে আসছে। আর এটা দেখে সলেমান তার ছেলেকে নিয়ে দ্রুত তার বাড়ির দিকে দৌড় দেয়। আর দেখতে দেখতে বিদ্রোহীরা গাড়ি থেকে নেমে গ্রামের মানুষদের উপর অত্যাচার শুরু করে দেয়। আর এইদিকে সলেমানের স্ত্রী ঘরের ভিতর থেকে গুলির আওয়াজ শুনে ভীষণই ভয় পেয়ে যায়। আর তখন সেখানে সলেমান এসে পৌঁছাতেই তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে দৌড়ে পালাতে থাকে বিদ্রোহীদের হাত থেকে বাঁচার জন্য। আর তখন বিদ্রোহীরা তাদের শেষমেশ আটকে ফেলে। আর তখন সলেমান নিজেকে রক্ষা করতে পারবে কিনা সেটা ভেবে তার স্ত্রী এবং সন্তানকে সেখান থেকে দৌড়ে চলে যেতে বলে। আর তখন তারা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। আর তখন গ্রামবাসীদের সকলকে গুলি করে মেরে ফেলার পর বিদ্রোহী দলের নেতা ক্যাপ্টেন পয়জন গ্রামের সকল যুবকদের হাত কেটে ফেলার অর্ডার দেয়। আর তখন ক্যাপ্টেনের আদেশে বেশ কিছু জনের হাত কাটার পর এবার পালা আসে সলেমানের, কিন্তু ক্যাপ্টেন পয়জন তার হাত কাটতে নিষেধ করে দেয়, কারণ সলেমান অনেক ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার কারণে ক্যাপ্টেন ভাবতে থাকে তাকে হীরের খনিতে কাজে লাগানো যাবে। এরপর বিদ্রোহী গোষ্ঠীরা গ্রাম থেকে সলেমান সহ গ্রামের বেশ কিছু যুবককে গাড়ি করে তুলে নিয়ে যায় নদীর তীরে হীরা সংগ্রহের জন্য। আসলে আফ্রিকার এই অঞ্চলে আনাচে কানাচে সেই সময় পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান বস্তু হীরা পাওয়া যেত, যার প্রধান কাস্টমার ছিল ইউরোপ সহ গোটা পশ্চিমা দেশগুলো। কিন্তু এই গরিব দেশ থেকে 9 গুণ দামে এই হীরেগুলো নেওয়ার জন্য তারা যেগুলো বিভিন্ন বিদ্রোহী গ্রুপের মাধ্যমে স্মাগলিং করে নিয়ে আসতো, ফলে সব দেশের মানুষেরা ন্যায্য দামে তো দূরে থাক, বরং তাদের রক্তের বিনিময়ে এই হীরেগুলো তাদের দিয়ে দিতে হতো। আর এই হীরা বিক্রির টাকা দিয়ে সব দেশের সন্ত্রাসীরা তারাও আধুনিক অস্ত্র কিনত আর নিজেদেরকে আরো শক্তিশালী গড়ে তুলত। আর সিয়েরা যে হীরের বিনিময়ে বেআইনি অস্ত্র আমদানি করা হচ্ছিল সেই খবর আমেরিকার কংগ্রেসে পর্যন্ত পৌঁছে যায়। আর তখন আমেরিকার সিনেটর এবং মন্ত্রীরা জোর দাবি জানায় সিয়েরা এই ধ্বংসযজ্ঞ থামানোর জন্য। তবে ইউএসএ যেই সিয়েরা প্রচুর হীরের আমদানি করে থাকে, আর এই হীরে প্রস্তুতকারী কোম্পানিগুলো ছিল বিশাল বড়, তাই কংগ্রেসেরও এই ব্যাপারে বেশি কিছু করার ক্ষমতাই ছিল না। আর তখন অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন পয়জন নতুন ধরে আনা যুবকদের দিয়ে জোর করে নদীতে হীরে আহরণের কাজ করাচ্ছিল। আর সেখানেই যেমন তাদেরকে দিয়ে অমানবিক পরিশ্রম করানো হচ্ছে, আর এর পাশাপাশি যদি কেউ কোনো হীরের টুকরো লুকানোর চেষ্টা করত তাহলে সাথে সাথেই তাকে মেরে ফেলা হতো। আর এমনি একটা শ্রমিক একটা ছোট্ট হীরে লুকানোর চেষ্টা করলে ক্যাপ্টেন পয়জন তাকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে সবার সামনে গুলি করে তাকে হত্যা করে ফেলে। আর তখন সলেমান সহ সকলে এই দৃশ্য দেখে তো ভীষণই ভয় পেয়ে যায়। আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই তাদের বিদ্রোহী ক্যাম্পের সামনে ছোট্ট একটি প্লেন ল্যান্ড করছে, আর তারপরই সেই প্লেন থেকে নেমে আসে একজন আসমো ডিলার এবং ডায়মন্ড স্মাগলার যার নাম আর্চার। আর এই আর্চারই বিদ্রোহী গ্রুপকে হীরার বিনিময়ে অস্ত্র সাপ্লাই দিয়ে থাকে। আর প্লেন থেকে নেমে সে দেখা করে একজন বিদ্রোহী কমান্ডারের সাথে যার নাম ক্যাপ্টেন জিরো। আর জিরো তাকে দেখতে পেয়ে ড্রয়ার থেকে একটি ব্যাগ এনে আর্চারের হাতে তুলে দেয়। আর তখন আর্চার ব্যাগের ভিতরে থাকা জিনিসগুলো দেখে বলে এই জিনিসগুলো আর চলবে না, যদি কমান্ডার তাকে আরো ভালো কিছু না দেয় তাহলে সেও এই গ্রুপের জন্য অস্ত্র সাপ্লাই দিতে পারবে না। তখন কমান্ডার জিরো আর্চারকে বলে জিরো চাইলেই তাকে মেরে তার কাছ থেকে অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিতে পারে। আর এই কথা শোনার পর আর্চারও বলে ওঠে আমাকে যদি এক্ষুনি মেরে ফেলা হয় তাহলে তাদের উপর উন্নত মানের অস্ত্র দিয়ে এমনভাবে হামলা করা হবে যাতে তারা পালাবার কোনো পথই খুঁজে পাবে না। জিরো এই কথা শুনে বেশ কিছুটা থমকে যায় আর ড্রয়ার থেকে
আর্চারের জন্য আরো একটি ডায়মন্ড নিয়ে আসে। আর তখন এই ডায়মন্ডগুলো দেখে আর্চার ভীষণই খুশি হয়ে যায় আর পরের বার যুদ্ধের জন্য আরো উন্নত মানের অস্ত্রশস্ত্র আনার প্রতিশ্রুতি দেয়। আর এবার এই ডায়মন্ডগুলো নিয়ে আর্চার সিয়েরা বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে বর্ডারের দিকে। কিন্তু বর্ডার ক্রস করে লাইবেরিয়া যাওয়ার আগেই সিয়েরা গার্ড এসে তাকে আটকে ফেলে। আর তখন আর্চার নিজেকে ন্যাশনাল জিওগ্রাফির একজন কর্মী হিসাবে পরিচয় দিলেও বর্ডারের গার্ডরা তাকে কোনো মতেই বিশ্বাস করে না। আর তখন গার্ডরা আর্চারের সাথে থাকা ছাগল এবং ভেড়াগুলোকে সার্চ করে আর একটা ছাগলের চামড়ার মধ্যে খুঁজে পায় পাচারকৃত অনেকগুলো ডায়মন্ড। তাহলে তোমরা চিন্তা করো এ কি পরিমাণে ডাউর যে ছাগলের চামড়া কেটে ডায়মন্ড স্মাগলিং এর জন্য নিয়ে যাচ্ছিল। আর এখন ধরা খেয়ে গেছে দেখে আর্চার সেই গার্ডদের বলে, তোমাদের কমান্ডারের সাথে আমার খুব ভালো সুসম্পর্ক আছে। কিন্তু তাও বর্ডারের গার্ডরা তার কথা কোনো মতেই বিশ্বাস না করে আর্চারকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় সলেমান ভান্ডি ও অন্যান্য শ্রমিকদের সাথে নদীতে রীতিমতো হিরে খোঁজার কাজ করতে থাকে। আর কিছুক্ষণ খোঁজার পর সলেমান এমন এক বড় ডায়মন্ডের সন্ধান পায় যা আজ পর্যন্ত কেউ চোখেও দেখেনি। আর এটা দেখা মাত্রই সলেমানের চোখ একদম হতবাক হয়ে ওঠে। আর ঠিক সুযোগ বুঝে সলেমান তার পায়ের নিচে ডায়মন্ডটি লুকিয়ে ফেলে। আর তারপর সে গার্ডকে জরুরি টয়লেট যাওয়ার কথা বলে নদীর তীরের দিকে যায়। আর উপরে ওঠার পর ক্যাপ্টেন পয়জনের সাথে সলেমানের দেখা হলে সে সলেমানকে সার্চ করে এটা দেখার জন্য যে সলেমান হীরা চুরি করে নিয়ে যাচ্ছে কিনা। তখন হীরা না পেয়ে ক্যাপ্টেন তাকে দ্রুত টয়লেট সেরে আসার কথা বলে। আর তখন এইদিকে সলেমান কিছুটা দূর যাওয়ার পর সেই হীরাটা বালুর মধ্যে লুকোতে শুরু করে। কিন্তু ক্যাপ্টেন পয়জন পিছন থেকে তাকে দেখে ফেলে আর হীরাটা তার হাতে তুলে দিতে বলে। আর হঠাৎ তখন সিয়েরা সরকারি আর্মিরা এসে অ্যাটাক শুরু করে। আর তখন এক বোমা তাদের কাছে এসে পড়লে ক্যাপ্টেন পয়জন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখন সলেমান অল্পের জন্য বেঁচে গিয়ে ক্যাপ্টেনের কাছ থেকে ছুরি নিয়ে সে সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে। আর তারপর সে দ্রুত মাটি করে সেই হীরাটি লুকিয়ে ফেলে। আর তা করতেই সেখানে সরকারি আর্মিরা এসে পড়ে আর তারা সলেমানকে বিদ্রোহী ভেবে ধরে নিয়ে যায়। আর এভাবেই সমস্ত বিদ্রোহীদের ধরে নিয়ে যাওয়ার পর তাদের বন্দি করা হয় সিয়েরা একটি জেলে। আর সেই জেলে অন্যান্য বন্দীদের সাথে আর্চার এবং ক্যাপ্টেন পয়জনও ছিল। কিন্তু বোমার কারণে ক্যাপ্টেন পয়জনের একটি চোখ উড়ে গিয়েছে। কিন্তু জেলে ওই অবস্থাতেও ক্যাপ্টেন পয়জন সলেমানের কাছে জিজ্ঞেস করতে থাকে যে সে ওই বড় গোলাপি রঙের হিরেটা কোথায় লুকিয়ে রেখেছে। তখন সলেমান বলে, আমার কাছে কোনো হিরে নেই। এই বলেই সে তার সমস্ত জামা কাপড় খুলে প্রমাণও দিয়ে দেয়। কিন্তু ক্যাপ্টেন নিজের চোখে দেখেছে যে সলেমান এমন হিরে পেয়েছে যে তার মূল্য কম করে হলেও $10 মিলিয়ন হবে। তাই ক্যাপ্টেন বারবার চিৎকার করতে থাকে সলেমানের উপর সেই হীরার সন্ধান দেওয়ার জন্য। আর এই সমস্ত ঘটনা অন্য জেলে থাকা আর্চারও শুনতে পেলে সে ঠিকই বুঝে যায় যে এই ব্যাটা নিশ্চয়ই কোনো বড় হীরের টুকরো পেয়েছে। তা না হলে ক্যাপ্টেন পয়জন এভাবে তার কাছে কান্নাকাটি করতো না। তাই সে জেল থেকে ছাড়া পেয়ে তার বন্ধুকে বলে যেভাবে হোক সলেমানকে সে যেন ছাড়িয়ে নেয়, কারণ তার কাছে আছে দুনিয়ার সব থেকে দামি হীরার সন্ধান। আর এই সুযোগ আমরা কোনোভাবেই মিস করতে পারি না। ঠিক সেভাবেই সলেমানকে জেল থেকে ছাড়িয়ে তার বন্ধু আর্চারের অ্যাড্রেস এবং আর্চারের কন্ট্যাক্ট নাম্বার ধরিয়ে দেয়। আর আর্চার বর্ডার গার্ডের কাছে ধরা খাওয়ায় তার সমস্ত হিরে তার হাত থেকে চলে গিয়েছিল, কিন্তু একটি হিরে তার নকল দাঁতের মধ্যে লুকিয়ে আনতে সক্ষম হয়েছিল। আর সেই হীরা বিক্রি করে আর্চার যখন ড্রিঙ্ক করতে যায় তখন তার সাথে পরিচয় হয় একজন আফ্রিকান সাংবাদিকের যার নাম ম্যাডি বাউন। আর নিজেদের মধ্যে পরিচয় হওয়ার পর আর্চার জানায় সে রোডেশিয়া অর্থাৎ বর্তমানে সে জিম্বাবুয়ের নাগরিক। ম্যাডি তখন জানায়, আমি তোমার ব্যাপারে আগে থেকেই জানি, কারণ তোমার স্মাগলিং এর কথা পত্রিকায় আগে থেকেই ছাপা হয়েছিল। আর ম্যাডি এটাও বলে গত কয়েক বছরে লাইবেরিয়াতে বহু মিলিয়ন মিলিয়ন ডলারের ডায়মন্ড এক্সপোর্ট করে এসেছে, যেখানে লাইবেরিয়াতে ডায়মন্ডই পাওয়া যায় না। অন্যদিকে তার পাশের দেশে সিয়েরা এত ডায়মন্ড থাকা সত্ত্বেও সিয়েরা লিগ্যালি ডায়মন্ড এক্সপোর্ট করতে পারছে না। তখন ম্যাডির ধারণা হয় যে কোম্পানিগুলো লাইবেরিয়াতে ডায়মন্ড স্মাগলিং এর সাথে জড়িত আর্চার তাদের মধ্যে একজন। আর সে আর্চারের কাছ থেকে টেলিভিশন স্টোরি নেওয়ার জন্য স্মাগলিং এর তথ্য জানতে চায়। আর তখন আর্চার তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে ফিরে আসে। আর তখন অন্যদিকে দেখা যায় সলেমান ভান্ডি জেল থেকে মুক্তি পাওয়ার পর রিফিউজি ক্যাম্পগুলোতে তার
পরিবারকে খুঁজতে থাকে, কিন্তু সে তার পরিবারকে সেখানে খুঁজে পায় না, কারণ তার পরিবার সেখান থেকে অনেক দূরে অবস্থান করছিল। আর এরই মধ্যে সিয়েরা আবার সেই বিদ্রোহীরা এসে ধরে নিয়ে যায় তার বড় ছেলেকে। আর ওইদিকে আর্চার কেপ ডাউনে চলে যায় কর্নেল কার্তেজিওর সাথে দেখা করার জন্য। কর্নেল কার্তেজিওর ওখানে আর্চার অনেক দিন ধরে কাজ করছে স্মাগলার হিসাবে। আর তখন কার্তেজিও আর্চারকে জানায় সিয়েরা সরকার তাদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে যে বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের সাহায্য করার জন্য। তখন এটা শুনে আর্চারের ঘটনাটা ফানি মনে হয়, কারণ তারা নিজেরাই বিদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রি করে। আর আলাপের পর ক্যাপ্টেন আর্চারকে বলে, তুমি অনেক দিন ধরেই আমার সাথে কাজ করেছো, আর এইটুকু সময়ের মধ্যে আমি তোমায় অনেক কিছু শিখিয়েছি, অনেক বেটার সোলজার বানিয়েছি, কিন্তু তুমি সেটা যথাযথ মর্যাদা দাওনি, কারণ তুমি আমাকে সেই পিঙ্ক ডায়মন্ডের কথা জানাওনি। তখন আর্চার কার্তেজিয়াকে বলে সেই ডায়মন্ড তার কাছে নেই, কারণ যদি সেটা থাকতো তাহলে সে সাথে সাথে এই মহাদেশ ছেড়ে চলে যেত। তখন কর্নেল আর্চারকে বলে যে পরিমাণ হীরা আর্চার হারিয়েছে তাতে এই ডায়মন্ডটা তাদের এই কোম্পানিতে তাকে এনে দিতে হবে, আর যদি সে না এনে দিতে পারে তাহলে এই পৃথিবী থেকে তার নাম ও নিশানা মুছে ফেলা হবে। মানে বুঝতেই পারছো আর্চারের যাই একটুকু আশা ছিল এই ডায়মন্ড নিয়ে, তাও গেল এবার। এইদিকে কর্নেলের সাথে দেখা করার পর আর্চার খুঁজে বের করে সেই সলেমান ভান্ডিকে, আর তারপর তাকে সেই ডায়মন্ডের ব্যাপারে প্রশ্ন করতেই সে একটা বাসে উঠে পালিয়ে যায়। আর অন্যদিকে বিদ্রোহ বাহিনীদের ধরে নিয়ে যাওয়া শিশুগুলোকে সোলজার ট্রেনিং দেওয়া শুরু হয়। আর সলেমানের ছেলে দিয়া সহ বাকি বাচ্চাদের হাতে রাইফেল ধরিয়ে দিয়ে বাচ্চাদের যুদ্ধের ট্রেনিংও দেওয়া হয়। এমনকি সেই এক চোখ হারানো ক্যাপ্টেন পয়জেন তাদেরকে দিয়ে মানুষও হত্যা করিয়ে দেয়। আর তখন সলেমানের ছেলে দিয়া এই ঘটনাগুলো সরাসরি ফেস করার পর অনেকটাই ডিপ্রেশন হয়ে পড়ে। তখন ক্যাপ্টেন এসে তাকে বলে দিয়ে এখন থেকে বিদ্রোহ বাহিনীর সদস্য, আর সে সাথে সাথেই তাদের ড্রাগস ও অন্যান্য খারাপ কাজের সাথে মিশিয়ে এই বিদ্রোহীরা সমস্ত শিশুদের বানিয়ে ফেলে মনস্টারি। ইতিমধ্যে সিয়েরা সরকারের সাথে বিদ্রোহীরা এক গৃহযুদ্ধের দিকে আগাতে থাকে, যার ফলে শহরে শহরে বিদ্রোহীরা হামলা করে সরকারি আর্মিদের উপর। আর এরই মধ্যে আর্চার চলে যায় সলেমানের সাথে দেখা করার জন্য। আর আর্চার সলেমানকে সেই হীরের ব্যাপারে আবারও জিজ্ঞাসা করতে থাকে। তখন সলেমান তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তারপর আর্চার যখন তাকে বলে তার হারিয়ে যাওয়া ফ্যামিলিকে খুঁজে দিতে পারবে, তখন সলেমান থমকে দাঁড়ায়। তখন আর্চার বলে আমার অনেক সোর্স আছে তোমার পরিবারকে খুঁজে বের করার, শুধু তুমি আমাকে সেই পিঙ্ক কালারের হীরের সন্ধান দাও, দুজনে 50-50 ভাগ করে নেব, আর তুমিও তোমার পরিবারকে পেয়ে যাবে। এই সমস্ত কথা শুনে সলেমান যখন তার কথায় রাজি হচ্ছিল না, ঠিক তখনই বিদ্রোহীদের এক গ্রুপ এসে সেখানে এসে পড়ে আর প্রচন্ড পরিমাণে গুলি ও ফায়ারিং শুরু করে দেয়। আর এই বিদ্রোহীদের গুলিতে সেখানকার অসংখ্য মানুষ হত্যা হয়। আর ইতিমধ্যে আর্চার ও সলেমান তাদের হাত থেকে বেঁচে পালাতে থাকে। আর তারপর ইতিমধ্যে আর্মিদের সাথে বিদ্রোহীদের যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু বিদ্রোহীরা এতটাই শক্তিশালী ছিল যে আর্মিরাও তাদের গুলি খেয়ে পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আর এভাবেই দিনের শেষে রাত নেমে আসে, আর তখনও পর্যন্ত আর্চার ও সলেমান পালিয়েই যাচ্ছে। আর একসময় বিদ্রোহ বাহিনীরা যখন আগুন জ্বালিয়ে পার্টি করছিল, তখন আর্চার ও সলেমান সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। আর তারা আসলে পাড়ি দিয়েছে সেই হীরা খোঁজার সন্ধানে, কিন্তু যাবার পথে তারা দেখতে পায় দুজন বিদ্রোহী তাদের যাওয়ার একমাত্র ব্রিজ আটকে রেখেছে। তখন আর্চার তাদের এক মৃত্যু বিদ্রোহীর ক্যাপ খুলে নিয়ে সলেমানের মাথায় পরিয়ে দেয়। আর আর্চার সলেমানকে বলে বিদ্রোহীদের মতো অ্যাক্টিং করতে, যাতে তারা বুঝতে পারে সলেমান তাকে বন্দি করে নিয়ে যাচ্ছে। আর এভাবেই সলেমান সামনের দিকে এগিয়ে গেলে সামনের দুজন বিদ্রোহীদের সাথে তাদের দেখা হয়। আর সেই দুজন আর্চারকে নিয়ে মজা করা শুরু করলে হঠাৎই আর্চার তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলে, আর বিনা বাধায় সেই ব্রিজ দ্বারা পার হয়ে যায়। রাজধানী ফ্রিডম থেকে পালানোর পর আর্চার সলেমান ভান্ডিকে নিয়ে রিফিউজি ক্যাম্পে আসে, আর সেখানে আর্চার অন্য এক সাংবাদিকের মাধ্যমে ম্যাডিবাউনকে খবর পাঠায় আর্চারের ম্যাডিবাউনকে দরকার, কারণ সলেমানের ফ্যামিলি কোন রিফিউজি ক্যাম্পে আছে সেটা তাকে জানতেই হবে। আর ম্যাডিবাউন সেখানে আসার পর আর্চার সলেমানের ফ্যামিলির ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সলেমানের ফ্যামিলির জন্য সমস্ত অ্যাক্সেস দেখাতে ম্যাডি কোনো মতে রাজি হয় না, কিন্তু তখন আর্চার বলে তুমি যদি এই কাজটা করে দাও
তাহলে আমি তোমাকে প্রমাণ সহ এই ডায়মন্ড স্মাগলিং এর স্টোরি দেব। তখন এই কথা শুনে সে রাজি হয়ে গেল আর রওনা দেয় সলেমানের পরিবারকে খোঁজার উদ্দেশ্যে। আর অবশেষে তারা সেই রিফিউজি ক্যাম্পে যায় আর অনেক খোঁজাখুঁজির পর সলেমান তার পরিবারের সাক্ষাৎ পায়। আর সলেমান তার স্ত্রী ও মেয়েকে দেখে কেঁদে ফেলে আর তার স্ত্রী জেসিও কাঁদতে থাকে। আর পরেক্ষণে সলেমান তার ছেলেকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে আমার ছেলে কোথায়। তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে জবাব দেয় বিদ্রোহীরা তাকে ধরে নিয়ে গিয়েছে। তখন এই কথা শুনে সলেমান পাগলের মতো চিৎকার ও আচরণ করতে থাকে। আর তখন রিফিউজি ক্যাম্পের আর্মিরা সলেমানের এমন আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে মারতে থাকে। আর তখন এমন অবস্থা দেখে আর্চার সলেমানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, না ছাড়া তারা হয়তো মারতে মারতে সলেমানকে মেরেই ফেলবে। আর তখন এমন অবস্থায় সলেমান তার স্ত্রীকে না নিয়েই তাকে সেখান থেকে ফিরে যেতে হয়, কারণ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রিফিউজি ক্যাম্পের কোনো লোককেই তারা সেখান থেকে ছাড়তে চাইছে না। আর ফিরে যাওয়ার সময় সলেমান আর্চারকে সেই পাহাড়গুলো দেখায় যেখানে সে হিরেগুলো লুকিয়ে এসেছিল। আর ম্যাডিবাউনকে আর্চার কিন্তু এখন এই কথাটি জানায়নি। সলেমান আর্চারকে প্লেনে এই কথা বলার পর ম্যাডি এই কথা জানতে পারে। আর ফিরে যাওয়ার পর আর্চার সলেমানকে নিয়ে সেই হীরা খোঁজার প্ল্যান নতুন করে সাজাতে থাকে। আর তারই জন্য তাকে আগে কর্নেলের কাছে গিয়ে কিছু ডকুমেন্ট আনতে হবে, কারণ আর্চার একজন জার্নালিজম ও সলেমানকে তার ক্যামেরাম্যান সাজিয়ে তারা যাত্রা শুরু করতে চায়। কিন্তু ম্যাডি ব্রাউন এবার আর তাদেরকে সাহায্য করতে চায় না, কারণ সলেমানের ফ্যামিলির এই দুঃখ ভরা স্টোরি লিখলেও সে কারোর জন্য অতটা গুরুত্ব পাবে না, কারণ মানুষ নতুন কিছু চায় যাতে মানুষ চারিদিকে হইচয়ে মাতিয়ে দেবে। আর্চার তখন ম্যাডি ব্রাউনকে বলে কিভাবে সে হীরা পাচার করার পর লাইবেরিয়াতে সে কিভাবে বাজার দর করত। সে এও জানায় যে হীরাগুলোকে সে কিভাবে আন্ডারগ্রাউন্ডে রেখে মার্কেটের হীরা সংকট করে হীরাগুলোর দাম বাড়ানো হয়। প্রুফ হিসাবে সে তার কাছে থাকা একটি ছোট্ট বই ম্যাডিকে দেয় যেখানে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং অন্যান্য তথ্যগুলো আছে। কিন্তু এই সব কিছু দেওয়ার পর ম্যাডিকে এই তথ্যটা পাবলিক করতে হবে আর্চার এবং সলেমান মিলে সেই হীরাটা উদ্ধার করার পর। আর তারা যদি হীরা উদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে সে যখন ইচ্ছা ম্যাডি এই স্টোরিটা পাবলিক করতে পারবে। তখন আর্চারের মুখে এই সমস্ত কথা শোনার পর ম্যাডি রাজি হয়ে যায়। আর তার পরের দিনই আর্চার নিজের জার্নালিজম সাজে আর সলেমানকে ক্যামেরাম্যান সাজিয়ে ম্যাডিকে সাথে নিয়ে রওনা দেয়। আর তাদের বাস কিছু দূর যাওয়ার পরই সামনে একটা উল্টানো গাড়ি আর কিছু আহত নিহত মানুষকে দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। আর সকলে যখন তারা বাস থেকে নেমে যায় তখন সলেমানও নিচে নেমে একটি আহত বাচ্চাকে কোলে তুলে নেয়, কারণ এই বাচ্চাটিকে দেখেই তার দিয়ার কথা মনে পড়ছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে একদল বিদ্রোহী এসে সেখানে গোলাগুলি শুরু করে দেয়। আর তখন সকলে হুড়মুড়িয়ে বাসের দিকে যেতে থাকে, কিন্তু বাসে থাকা একজন রেশি সলেমানকে কোনো মতেই বাসে ঢুকতে দিতে চায় না। আর তখন আর্চার সেই লোকটার কলার চেপে ধরলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে থাকা ম্যারির একজন বন্ধু এসে তাদেরকে পাশের গাড়িতে উঠতে বলে। আর তখন সলেমান বাচ্চাটিকে বাসের মধ্যে তুলে দিয়ে দ্রুত গাড়ির দিকে দৌড় দেয়। আর সবাই গাড়িতে ওঠার পর কার্বল নিজে ড্রাইভ করে আসতে থাকে, কিন্তু তখনও জঙ্গল আর ঘাস বনের আড়াল থেকে বিদ্রোহীরা তাদের উপর অনবরতই গুলি চালিয়ে যাচ্ছে। আর তখন হঠাৎ একটি গুলি এসে কার্বোল্ডের গায়ে লাগলে সে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। আর তখন আর্চার নিজেই গাড়িটির ড্রাইভিং সিটে বসে গাড়িটি নিজেই ড্রাইভ করতে থাকে। আর তখন আর্চার কোনোভাবে গাড়িটিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর অবশেষে আর্চার আর কোনো পথ না পেয়ে গাড়িটি বনের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তখন গাড়িটি একটি খাদের কাছে গিয়ে আটকে গেলেও তারা কোনো মতে প্রাণে বেঁচে যায়। আর তারপর জঙ্গলের মধ্যে দিয়ে তারা হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে এগোতে থাকে ঠিক তখনই তাদের সাথে দেখা হয় কিছু লোকাল মিলিশিয়াদের। আর মিলিশিয়ারা আর্চারদের দেখা মাত্রই তাদের উপর হামলা করতে চায়, কিন্তু তখন সলেমান লোকগুলোকে নিজের ভাষায় বোঝালে আর ম্যাডি তাদেরকে ছবি তুলে দেওয়ার লোভ দেখিয়ে কোনোভাবে তারা নিজেদের প্রাণ রক্ষা করে। আর এরপর মিলিশিয়ারা আর্চার এবং তার সঙ্গীদেরকে তাদের গ্রামের সর্দারের কাছে নিয়ে যায়। আর এই সর্দার লোকটি ছিল একজন ফ্রেন্ডলি মানুষ যার নাম র্যাঞ্জোমিন ক্যাম্পাম্যান। তারা এখানে বিদ্রোহীদের ধরে নিয়ে যাওয়া বাচ্চাদেরকে এনে আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যায়। আর এমন একটা পরিবেশ পেয়ে তারা হাঁপ ছেড়ে বাঁচে আর খেলাধুলো করে তারা আনন্দে জীবনযাপন করতে থাকে। আর এরপর রাত্রে আর্চার এবং ম্যাডি বসে তারা দুজনে কথাবার্তা বলতে থাকে। আর তারপর দিন আর্চার বেঞ্জামিনের সাহায্যে একটি গাড়ি করে সলেমান সহ কর্নেলের অবস্থানের দিকে যেতে থাকে, কিন্তু রাস্তার মধ্যে ক্যাপ্টেন পয়জনের সেই ব্রেন ওয়াশ করা সেই চাইল্ড সোলজারদের
ডাচদের একটি দল তাদের আটকায়। আর তখন বেঞ্জামিনকে আর্চার নিষেধ করা সত্ত্বেও বেঞ্জামিন গাড়ি থামিয়ে সেই বাচ্চাগুলোর সাথে কথা বলতে যায়, কারণ তার কনফিডেন্ট ছিল যে সে তার বাচ্চাগুলোকে বোঝাতে পারবে। কিন্তু এরা তো এখন আর বাচ্চার পর্যায়ে নেই, তাই একটা বাচ্চা তাকে ধাম করে গুলি করে আহত করে দেয়। আর তখন এমন কাণ্ড দেখে আর্চার সেই গাড়ির ড্রাইভার সিটে বসে দ্রুত গতিতে গাড়িটিকে সেখান থেকে নিয়ে যায়। আর এরপর কর্নেল কার্জিয়ার ক্যাম্পে পৌঁছালে আর্চার আর ব্রাউন বেঞ্জামিনের চিকিৎসার ব্যবস্থা করে। আর তখন আর্চার কার্চিয়ার সাথে দেখা করতে গেলে কার্চিয়া তাকে ডায়মন্ড ইনস্ট্রাকশনের অপারেশনে যোগ দিতে বলে, কিন্তু আর্চার যেহেতু মনে মনে ডিসিশন নিয়েছে যে এই ডায়মন্ড সে নিজেই আত্মসাৎ করবে, তাই সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। আর তারপর ম্যাডি ব্রাউনকে অনুরোধ করে যেন ম্যাডি ক্যাম্পের গার্ডকে ইন্টারভিউ নেওয়ার চলে কিছুক্ষণ ব্যস্ত রাখে, কারণ সে এই চাকে অস্ত্রশস্ত্র আর কিছু সাপ্লায়ার চুরি করবে নিজেদের মিশনে যাওয়ার জন্য। আর তখন ম্যাডি আর্চারের এই ইনস্ট্রাকশনে যেতে চায়, কারণ ইতিমধ্যে ম্যাডি আর্চারের প্রেমে পড়ে গেছে, কারণ সে কিছুতেই আর্চারকে চিরতরে হারিয়ে ফেলতে চাইছে না। কিন্তু আর্চার তার ভবিষ্যতের কথা ভেবে তাকে না করে দেয়, ফলে ম্যাডি আর্চারের কথা মতো গার্ডের সাথে ইন্টারভিউ নেওয়ার নাটক করতে থাকলে ঠিক সেই সময় আর্চার সেই সমস্ত অস্ত্রশস্ত্র চুরি করে সেখান থেকে বেরিয়ে আসে। আর তারপর আর্চার ম্যাডিকে কেপডাউনে ফিরে যেতে বলে। আর তখন ম্যাডি সেখান থেকে চলে যাওয়ার সময় সে তার কন্ট্যাক্ট নাম্বার আর্চারকে দেয়, যাতে আর্চার তার সাথে পরে যোগাযোগ করে। আর তখন ম্যাডি সলেমানকে তাদের বাচ্চাদের শুভকামনা জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। আর এরপর আর্চার ও সলেমান সেখান থেকে দৌড়ে পালানো শুরু করে। আর তখন কর্নেল ম্যাডিকে জিজ্ঞেস করে, আরে আর্চার কোথায়? তখন ম্যাডি বলে, আমি তা জানি না। তখন কর্নেল দূরে আর্চারকে দৌড়াতে দেখে বুঝতে পারে যে আর্চার নিজেই হীরা আনতে যাচ্ছে। আর তারপর অনেক খালবিল পেরিয়ে আর্চার ও সলেমান ধীরে ধীরে হীরার দিকে এগিয়ে যেতে থাকে। আর তখন পাহাড় আর জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে বেশ রাতও হয়ে যায়। আর তখন রাত্রিবেলা জঙ্গল দিয়ে হাঁটার সময় তারা পাশ থেকে গাড়ি করে বিদ্রোহীদের আসতে দেখে। আর সেই গাড়িতে থাকা বাচ্চাদের মধ্যে হঠাৎ সলেমান তার ছেলে দিয়াকে দেখতে পায়। আর তখন সলেমান আর নিজেকে আটকে রাখতে না পেরে তার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। আর তখন বিদ্রোহীরা তাদের গুলি করতে করতে তাদের ধাওয়া করে। আর তখন আর্চার আর সলেমান প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের মধ্য দিয়ে দৌড়তে থাকে। আর এভাবেই কিছুক্ষণ দৌড়ানোর পর তারা একটা গর্তের মধ্যে শুয়ে তারা নিজেদের উপর ঘাস লতা পাতা দিয়ে ঢেকে নেয়, যার কারণে বিদ্রোহীরা তাদের কাছে এসেও তাদের আর দেখতে পায় না। আর তখন এই ঘটনার পর আর্চার সলেমানের উপর প্রচন্ড রেগে যায় আর তাকে হুমকিও দেয় যে এমন পাগলামি করে যদি আবারও তাদের বিপদে ফেলার চেষ্টা করা হয় তাহলে আর্চার তাকে ছেড়ে কথা বলবে না। আর তার পর দিন আবারও তারা সেই নদীর দিকে যাত্রা শুরু করে। আর যেতে যেতে সলেমান একজন আফ্রিকানের কাছ থেকে আরইউএফ ক্যাম্পের ঠিকানা জেনে নেয়। আর কিছু দূর যাওয়ার পর আর্চার দেখতে পায় সলেমান নদীর দিকে না গিয়ে ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে। আর তখন আর্চার তাকে আদেশ দেয় সলেমান যেন তার সাথেই যায়, কিন্তু তখন সলেমান বলে, আমি আমার ছেলেকে এত কাছে পেয়েও তাকে উদ্ধার না করে এখান থেকে কোথাও যাব না। তখন আর্চার সলেমানকে বলতে থাকে, আরে ভাই, তোর ছেলে ইতিমধ্যেই মনস্টার হয়ে গেছে, তুই ছেলের কথা ভুলে যা। কিন্তু সলেমান কিছুতেই আর্চারের কথা না শুনলে তখন তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর তখন আর্চার তার পিস্তল বের করে সলেমানের দিকে তাক করে। তখন সলেমান তাকে বলে, আমি এমনিতেই সব কিছু হারিয়ে ফেলেছি, তাই এখন যদি তুই আমাকে মেরেও ফেলিস তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ একজন বাবা হিসাবে সে তার সন্তানকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। কিন্তু তার কথাগুলোতে আর্চার এবার কিছুটা নরম হয় এবং সে সলেমানকে বলে একটু অপেক্ষা করে রাত্রে ক্যাম্পে গিয়ে দেখে আসবে তার ছেলে সেখানে আছে কিনা। আর তারপর রাত্রিবেলায় চুপি চুপি তারা দুজনে মিলে আরইউএফ ক্যাম্পের দিকে যায়। তারপর সলেমান অনেক উকিঝুঁকি মেরেও তার ছেলেকে দেখতে পায় না। এরপর রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি শুরু হলে আর্চার ও সলেমান একটি ঝুপড়ির মতো বানিয়ে সেখানে রাত কাটিয়ে দেয়। আর পরদিন তারা দুজনে আবারও সে নদীর দিকে যাত্রা শুরু করে। সবুজ বনের পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি পাহাড়ের উপর উঠে পড়ে। তখন সলেমান জানায় সেই পাহাড়ের নিচে আরইউএফ ক্যাম্পটি রয়েছে আর তারপরই সেই হীরা নদীর
অবস্থান। আর তখন আর্চার তার দূরবীন দিয়ে দেখতে পাই তাদের সামনে যে বিশাল ক্যাম্পটি আছে সেই ক্যাম্পে সৈন্যদের সাথে আর্চার এবং সলেমান একা কখনোই পেরে উঠবে না। তাই আর্চার তার স্যাটেলাইট ফোনের মাধ্যমে কর্নেল কার্জিয়ারকে ফোন করে জানায় যে সে হীরার সন্ধান পেয়ে গেছে, তাই তাকে সাহায্য করার জন্য যেন কর্নেল কিছু ফোর্স পাঠায়। তখন সলেমান এই কথা শুনে বিরোধিতা করে, কারণ এই ক্যাম্পেই তার ছেলে দিয়া রয়েছে। তখন আর্চার তাকে বলে, সলেমান তোমার ছেলে এখানে নেই, আর এখন সারা রাত এই পাহাড়ের নিচে তাদের ঘাপটি মেরে বসে থাকতে হবে, কারণ কর্নেলের আর্মিরা আস্তে আস্তে প্রায় সকাল হয়ে যাবে। আর তারপরই রাত্রিবেলা আর্চার যখন একটু ঘুমিয়ে পড়েছিল তখন সলেমান চুপি চুপি সেই ক্যাম্পের দিকে চলে যায়। আর তারপর আর্চারের ঘুম ভেঙে গেলে আর্চার সেটা বুঝতে পেরে আর্চারও সেদিকে রওনা দেয়। আর ক্যাম্পের কাছাকাছি যাওয়ার পর আর্চার প্রথমে একজন গার্ডকে মুখে চেপে হত্যা করে। আর এই দিকে সলেমান সেই ক্যাম্পের মধ্যে ঢুকলে তার ছেলেকে একটি টেবিলের মধ্যে বসে তাস খেলতে দেখতে পায়। তখন সলেমান জোরে চিৎকার করে দিয়াকে ডাকতে থাকে, কিন্তু দিয়া তার বাবা সলেমানকে দেখে বলে ওঠে, তুমি আমার কেউ নও, কারণ এই বাচ্চাগুলোকে তারা এমনভাবে ব্রেন ওয়াশ করিয়েছিল যে তাদের মধ্যে সব দয়াময় একদমই শেষ হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তার বাবাও একেবারেই ভ্যাবাচাকা খেয়ে যায়। আর তখন অন্যান্যরা এসে তাকে আটক করে ফেলে। আর তখন দূর থেকে দাঁড়িয়ে থাকা আর্চার এই সমস্ত কিছু দেখেও সে কিছুই করতে পারে না। আর তার পরদিন সকালে সলেমানকে ধরে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন পয়জনের সামনে। তখন ক্যাপ্টেন পয়জন তাকে জিজ্ঞেস করে সেই হীরাটা কোথায় আছে, কিন্তু সলেমান কিছুতেই তা বলতে চায় না। তখন ক্যাপ্টেন পয়জন তার চোখের সামনে তার স্ত্রীকে রেপ করা এবং তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। তখন এই সমস্ত কথা শুনে সলেমান ক্যাপ্টেন পয়জনকে হীরার কথা বলে দিতে রাজি হয়ে যায়, কিন্তু তখনই উপর থেকে কর্নেলের হেলিকপ্টার এসে সেখানে গোলাগুলি শুরু করে দেয়। আর তখন বিদ্রোহীরাও হেলিকপ্টার লক্ষ্য করে গুলি করতে থাকলে তাদের কাছে বিদ্রোহীরা একেবারে ধূলিসাৎ হয়ে যেতে থাকে। আর এই অ্যাটাকে সকলেই ছত্রভঙ্গ হয়ে পড়লে তখন আর্চার চলে যায় সলেমানের ছেলে দিয়াকে বাঁচানোর জন্য। তখন আর্চারকে দেখে হেলিকপ্টারের পাইলট কর্নেলকে জানায়, নিচে তো আর্চার আছে, তাহলে আমরা কি ফায়ারিং হোল্ড করব? তখন কর্নেল বলে, ওকে সহ ওদের সকলকে খতম করতে থাকো, কারণ শুধু ওই হীরাটাই আমার দরকার। আর এইদিকে সলেমান তার ছেলেকে বাঁচাতে চাইলেও এত গোলাগুলির চক্করে সে তা পেরে উঠছিল না। তবে এবার সে প্রচন্ড রেগে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ক্যাপ্টেন পয়জনের উপর, আর তাকে মারতে মারতে সে একদমই শেষ করে ফেলে। আর এইদিকে আর্চারও গুলি করতে করতে দেখতে পায় সলেমানের ছেলে দিয়া দৌড়ে পালাতে থাকে। তাই আর্চার দ্রুত গিয়ে তাকে ধরে ফেলে, কিন্তু এবার শুধু উপর থেকে নয়, এবার জঙ্গলের পাশ থেকেও আর্মিরা এসে বাকি সব বিদ্রোহীদের নিষ্ঠুরভাবে হত্যা করতে থাকে। অবশেষে বিদ্রোহীদের পুরো দল সাফ হয়ে যাওয়ার পর কর্নেল সলেমানকে হীরার সন্ধান দিতে বললেও সলেমান তা বলতে চায় না। তখন আর্চার সলেমানকে গিয়ে বোঝায় হীরার কথা না বললে কর্নেল তাদের দুজনকে মেরে ফেলবে। তবু সলেমান কিছুতেই বলতে না চাইলে তখন আর্চার সলেমানের ছেলে দিয়াকে কর্নেলের হাতে তুলে দেয়। তখন সলেমান নিজের ছেলের জন্য এবার হীরার সন্ধান দিতে রাজি হয়ে যায়। এদিকে কর্নেল বলে, এই হীরার যা দাম হবে তার 40% তোমরা পাবে আর বাকিটা আমার। যদিও আর্চার জানে ডায়মন্ড পাওয়ার সাথে সাথেই এই কর্নেল তাদের দুজনকেই মেরে পুরোটা ভোগ করবে, তাই সে অনিচ্ছার সত্ত্বেও রাজি হয়ে যায়। আর তারা সবাই মিলে জঙ্গলে গিয়ে সেই হীরা খুঁজতে শুরু করে, কিন্তু কিছু দূর খোঁড়ার পরেও সলেমান সেই হীরাটি না পেয়ে জানায়, এখানে তো আমার হীরে নেই, আমার মনে হয় কেউ এখান থেকে নিয়ে গেছে। তখন কর্নেল পিস্তল বের করে দিয়ার দিকে তাক করে বলে, তাহলে তো তোমাদের আর বেঁচে থেকে কোনো লাভ নেই। এই দৃশ্য দেখে সলেমান কর্নেলকে একটু থামতে বলে আর তার একটু সামনে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। আর তখন সলেমান সেই হীরাটিকে খুঁজে পায়। তখন আর্চার বুঝে গিয়েছিল যে হীরা খুঁজে পাওয়ার পর কর্নেল তাদের মেরে ফেলবে, তাই সে পাশে থাকা এক সৈনিকের রাইফেল কেড়ে নিয়ে সেখানে থাকা সমস্ত সৈনিকের সাথে সাথে কর্নেলকেও শেষ করে দেয়। ভাই রে ভাই, এই যে টুইস্ট, কে যে কার শিকার হতে চলেছে তা বোঝা বড়ই দায়। ঠিক এভাবেই এবার দিয়া পিস্তল তুলে তাক করে আর্চারের দিকে। তখন সলেমান দিয়াকে অনেক বুঝিয়ে পিস্তলটি তার হাত থেকে ফেলে দিতে বলে, কিন্তু তখন এইসব কোনো কথাই দিয়ার কোনো কানেই যাচ্ছে না। তখন সলেমান দিয়াকে তার মা বোনের কথা বলে ধীরে ধীরে শান্ত করতে চেষ্টা হয় আর কাছে গিয়ে গানটি নিয়ে নেয়। আর তারপর আর্চার তার বন্ধু পাইলট নাবিলকে ফোন করে জানায় তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর তখন আর্চার সলেমান এবং দিয়াকে নিয়ে সেই পাহাড়ের দিকে হাঁটা দেয় যেখানে তাদের ওই প্লেন ল্যান্ড করার কথা।
তবে হাঁটা শুরু করার আগে আর্চার সলেমানের কাছ থেকে সেই হীরাটি নিয়ে নেয় আর বলে, সলেমান তুমি চিন্তা করো না, এটা আমার কাছে সেফ থাকবে। কিন্তু সলেমান যেন কিছুতেই তাকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু তারপর এতদিনের সম্পর্কের খাতিরে সলেমান বিশ্বাস করে হীরাটি তার হাতে তুলে দেয় এবং তারা সেই পাহাড়ের দিকে হাঁটতে থাকলে তখন আর্চার বুঝতে পারে যে তখন সেই কর্নেলের ফায়ারিং করা গুলি এসে তাকে লেগেছিল। ফলে আর্চার ভীষণই দুর্বল হয়ে পড়ে আর কিছুতে সে সামনের দিকে এগোতে পারে না আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখন এমন অবস্থায় সলেমান আর্চারকে তার ঘাড়ে তুলে নিয়ে সেই পাহাড়ের দিকে পাড়ি দিতে শুরু করে। তবে তখন আর্চার বুঝতে পারে এই পৃথিবীতে তার সময় এবার ফুরিয়ে এসেছে, তাই সলেমানকে সে সেখানে নামিয়ে দিতে বলে। আর তখন আর্চার ভীষণই দুর্বল হয়ে পড়ে আর সলেমানকে বলে সে যেন তার ছেলেকে নিয়ে ঠিক মতো বাড়ি ফিরতে পারে। আর এরপর আর্চার যন্ত্রণায় ছটফট করতে থাকে আর তখন সেই পকেট থেকে হীরাটি বের করে এক নজর দেখে, কারণ সে জানতে চায় পৃথিবীর সবচেয়ে দামি ও বড় হীরা কেমন হতে পারে। আর তারপর যেই না আর্চার সেটা সলেমানের হাতে তুলে দেয় তখন সলেমান এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে মনে করেছিল যে আর্চার হয়তো তাকে ধোকা দেবে। তখন এই সমস্ত কাণ্ড দেখে সলেমান বলে ওঠে, আর্চার আমি তোমাকে আমার নিজের কাঁধে করে নিয়ে যেতে পারবো, তুমি প্লিজ চলো আমার সাথে। কিন্তু তখন আর্চার বলে, না বন্ধু, এখন আর কিছু করার নেই। এই বলে আর্চার সেই ম্যাডি ব্রাউনের কার্ডটি দিয়ে সলেমানকে তার সাথে দেখা করতে বলে, কারণ ম্যাডি তোমার পরিবার এবং এই হীরাটির একটি ব্যবস্থা করে দেবে। আর তোমরা এবার দ্রুত প্লেনের দিকে যাও, কারণ ইতিমধ্যেই কর্নেলের লোকেরা সেখানে এসে তাদের উপর ফায়ারিং শুরু করে দিয়েছে। তখন এবার সলেমান আর্চারকে শেষবারের মতো বিদায় জানিয়ে সেই পাহাড়ের উপরে উঠে প্লেনে করে তারা রওনা দেয়। আর এদিকে আর্চার তার ফোন দিয়ে কল দেয় ম্যাডিকে। তখন ম্যাডি ফোন ধরেই বুঝতে পারে আর্চার তার জীবনের একদম শেষ সময় তাকে কল দিয়েছে। তখন আর্চার ম্যাডিকে বলে সে সলেমানকে যেন লন্ডনে নিয়ে যায় এবং তার ফ্যামিলিকে খুঁজে পেতে সাহায্য করে। তাই এবার আর্চার ম্যাডিকে শেষ বিদায় জানায় আর তখন ম্যাডিও আর্চারের জন্য ভীষণ ইমোশন হয়ে পড়ে। আর তারপর আর্চার ফোন রেখে দিয়ে সে ধীরে ধীরে পাহাড়ের গায়ে এলিয়ে পড়ে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার বেশ কিছুদিন পার হওয়ার পর সলেমান লন্ডনে গিয়ে ম্যাডির সাথে দেখা করে আর তারা তার ফ্যামিলিকে ফিরিয়ে আনার জন্য একটি প্ল্যান বানায়। সেই প্ল্যান অনুসারে সলেমান পৃথিবীর সবচেয়ে বড় হিরোইন প্রোডাকশনের সিও ভ্যান ডিকপের সাথে দেখা করে। তখন ভ্যান ডিকপ সেই হীরার বিনিময়ে 2 মিলিয়ন পাউন্ড অফার করে, কিন্তু সলেমান জানায় আগে সে তার ফ্যামিলিকে নিজের কাছে ফিরে পেতে চায়। যদি সে ফ্যামিলিকে পায় তবেই সে এই ডায়মন্ডটি তাকে দেখাবে এবং বেচে দেবে। তখন অন্যদিকে ম্যাডি আড়াল থেকে সলেমান এবং ভ্যান ডিকপের ছবি তুলতে থাকে এই স্মাগলিং স্টোরি প্রমাণের জন্য। আর তখন ভ্যান ডিকপের লোকেরা তার প্রাইভেট জেটে করে সলেমানের স্ত্রী এবং তার 2 বাচ্চাকে লন্ডনে তার কাছে নিয়ে আসে। আর তখন সলেমান তাদের সাথে পুনরায় মিলিত হওয়ার পর এবং টাকার ব্যাগ হাতে পাওয়ার পর ভ্যান ডিকপকে হীরাটি দিয়ে দেয়। তবে এই সমস্ত কিছু ওই ম্যাডি ব্রাউন আড়াল থেকে ক্যামেরা বন্দি করে। তার কিছুদিন পর সলেমান এবং ভ্যান ডিকপের সমস্ত কাহিনী সমেত ম্যাডি ব্রাউন তার নিউজ পেপারে তা পাবলিক করে দেয়। আর এই নিয়ে সারা দুনিয়াতে হইচই পড়ে যায়। আর তারপর সবাই জানতে পারে যে তাদের ব্যবহৃত দামি ডায়মন্ডের জন্য গরিব দেশের মানুষেরা কত প্রাণ তারা রক্তে বিলিয়ে দিয়েছে। অন্যদিকে সলেমান ভান্ডি এই স্ক্যান্ডেল প্রকাশের জন্য একজন হিরো হিসাবে পরিণত হয় এবং তাকে লন্ডন কংগ্রেসে স্পিচ দেওয়ার জন্য ইনভাইট করা হয়। আর তখন সলেমান ভান্ডি তার পরিবারকে ফিরে পায় এবং ইউরোপিয়ানদের কাছে আফ্রিকান বিশ্বের একজন হিরো হিসাবে পরিণত হয়ে ওঠে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।